হাই গাইস, সোয়ানু হেয়ার। এই ভিডিওতে আমি আলোচনা করব বাজাজ স্টাইলের Q1 FI26 এর যে কল হলো, সেই কলে আমি লাইভও ছিলাম আর আপডেট নিয়ে যে পরবর্তী গাইডেন্স কী আছে, ফিউচার আউটলুক কী আছে। তাহলে বাজাজ স্টাইল কী করে, মানে এটা একটা ভ্যালু ফ্যাশন রিটেল প্লেয়ার। এই ইন্ডাস্ট্রিতে মার্কেটে যে লিস্টেড প্লেয়ার দেখি, এই ভ্যালু ফ্যাশন ইন্ডাস্ট্রি মেনলি তিনটে প্লেয়ারই লিস্টেড আছে। মেনলি মানে যাদের যে অ্যাভারেজ ভ্যালু ইন্ডাস্ট্রিতে ক্যাটার করে, ভ্যালু অ্যাপারেজ ইন্ডাস্ট্রি ক্যাটার করে। যেরকম হচ্ছে V2, একটা হচ্ছে V2, একটা হচ্ছে বাজাজ স্টাইল আর একটা হচ্ছে ভিমার্ট। আমি দুটোর Q1 FI26 এর V2 আর বা ভিমার্টের Q1 FI26 এর আমি কল নিয়ে আলোচনা করেছি। এবার আমার নেক্সট প্লেয়ার হচ্ছে বাজাজ স্টাইল, যে Q1 FI26 এ অলমোস্ট 33% গ্রো করেছে। তার সঙ্গে অপারেটিং লেভারে যা আছে ওটা নিয়ে অতটা আলোচনা করছি না, কারণ সে ওটা একটা আগের বছরে Q1 FI25 এর প্যাট একটুখানি কম ছিল, যার জন্য এটা অপারেটিং লেভারেজ দেখাচ্ছে। যাই হোক, এবার যদি আমাদের দেখা যাক যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের কী কী ট্র্যাক করতে হবে, মেনলি তিন থেকে চারটে জিনিস আমাদের ট্র্যাক করতে হবে। এক হচ্ছে অ্যাভারেজ সেলিং প্রাইস, মানে এদের যদি মেনলি যে 80 to 90% রেভিনিউ আসে, 85 to 90% সেটা আসে জামা কাপড় সেল করে, মেন্স, উমেন্স, কিডস, মেনলি ফ্যামিলি ওয়্যার, মানে জামা কাপড় সেল করে যে রেভিনিউ আসে। এবং সেই অ্যাভারেজ সেলিং প্রাইস এদের যদি দেখা যায়, মানে বাজাজ স্টাইলে যে অ্যাভারেজ সেলিং প্রাইস দেখে সেটা হচ্ছে 267 রুপিস এই কোয়ার্টারে। আর যদি FI25 যদি আমি অ্যাভারেজ সেলিং প্রাইস দেখি, সেটা হচ্ছে 286 রুপিস। এবার যদি দেখা যায় যে এভারেজ সেলিং প্রাইস, আর একটা জিনিস দেখা যায় যদি বাজাজ স্টাইলে এভারেজ সেলিং প্রাইস 267 রুপিস, আর এটা অলমোস্ট স্টেবল থাকবে, মানে স্টেবল মানে বেশি বাড়বে না, কারণ এটা একটা ভ্যালু প্লেয়ার। এই যদি দাম বাড়ায় তাহলে কাস্টমার আনঅর্গানাইজ বা যেরকম যদি আনঅর্গানাইজ যে আদার্স যে দোকানে তারা অন্যান্য দোকানে গিয়ে কিনে নেবে, কারণ তাহলে রিটেলের কাছে যাবে কেন যদি প্রাইস বেশি হয়। মানে এই ASPটা অলমোস্ট স্টেবল থাকবে, বেশি বাড়বে না। এবার যে আর একটা সেকেন্ড যদি আমাদের যে ইম্পর্টেন্ট দেওয়া, সেটা হচ্ছে সেলস পার স্কোয়ার ফুট, মানে একটা স্কোয়ার ফুট, যে 1 স্কোয়ার ফুট থেকে কত রুপিস সেল করছে পার মান্থ। এবার যদি বাজাজ স্টাইলে দেখা যায় সেলস পার স্কোয়ার ফুট হচ্ছে 363 রুপিস পার মান্থ। অ্যাভারেজ টিকিট সাইজ, মানে অ্যাভারেজ টিকিট সাইজ 3 নম্বর যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাভারেজ টিকিট সাইজ মানে একটা কাস্টমার অ্যাভারেজ, কেউ যদি 500 টাকার বাই করে অ্যাভারেজ, মানে কেউ যদি 500 টাকার শপিং করে, অন্যজন হয়তো 600 টাকা শপিং করলো, কেউ হচ্ছে যদি 1000 টাকা শপিং করলো, সেটা যদি কম্বাইন, মানে ধর আমি একটা এক্সাম্পল নিলাম, তাহলে এর বাজাজ স্টাইলের যে অ্যাভারেজ টিকিট সাইজ বা টিকিট ভ্যালু হচ্ছে, বা অ্যাভারেজ যে বিল ভ্যালু, সেটা যদি ধরি, সেটা হচ্ছে 900 রুপিস এই কোয়ার্টারে। আর যদি SSG, সেটা সবারই এফেক্ট হয়েছে, V2 এফেক্ট হয়েছে, ভিমার্টের এফেক্ট হয়েছে। SSG মানে সেম স্টোর সেলস গ্রোথ, মানে 15 থেকে 18 মাস যে পুরানো স্টোরগুলো আছে তাদের SSG কতটা বেড়েছে, মানে পুরানো স্টোর কতটা বেড়েছে। যদি দেখে যে বাজাজ স্টাইলে SSG -3%, আর নর্মাল SSG মানে Q4 আর Q1 মিলিয়ে 11%, আর -3% এই জন্য যে ঈদটা যেটা Q1 প্রতি বছর হয় সেটা Q4 শিফটেড হয়ে গেছে, যার জন্য SSG হয়েছে, মানে মার্ক হয়ে গেছে SSGতে। তাহলে এই 3 থেকে 4টে জিনিস আমাদের দেখতে হবে। এবার যদি আসি যে ভলিউম গ্রোথটা ট্র্যাক করতেও পারা যায় অথবা নাও করা চলে, কারণ ভলিউম গ্রোথ অতটা ম্যাটার করে না। ভলিউম গ্রোথ মানে কত প্রোডাক্ট সেল করলো, মানে ধরো আজকে যদি একটা মাসে যদি 100 জামা সেল করে, 100 পিস জামা সেল করে, পরের মাসে যদি 110 পিস, তাহলে 10% ভলিউম গ্রোথ। তাহলে বাজাজ স্টাইলে যদি Q1 FI26 to Q1 FI26 Q1 FI26 to Q1 FI25 যে ইয়ার অন ইয়ার ভলিউম গ্রোথ হচ্ছে 46%। এবার যদি আসি টোটাল যে স্টোর এডিশন, এটাও একটা ট্র্যাক করে যাবে, মোট 5 থেকে 6টা। যদি আমি যে এইসব ইন্ডাস্ট্রিতে, একটা রিটেল ইন্ডাস্ট্রিতে, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কী কী ট্র্যাক করা উচিত, যে নেট স্টোর যে এডিশন হয়েছে সেটা হচ্ছে 18 স্টোর এই কোয়ার্টারে। এইটা হচ্ছে নেট মানে কোনো কিছু ক্লোজ করার পর যে নেট স্টোর এডিশন হয়েছে এই কোয়ার্টারে 18 স্টোর, আর টোটাল যে স্টোর কাউন্ট 332। তাহলে এবার আসি যে মানে তিনটে, এই যে 5-6টা জিনিস আমরা ট্র্যাক করবো, এই 5-6টা জিনিস বাদে এবার আসি যে গাইডেন্স, ম্যানেজমেন্ট যে কী গাইডেন্স দিল, আর আপকামিং যে কোয়ার্টারে যে কী হবে আর কী হতে চলেছে সেগুলো এটা একটা প্রথম কথা হচ্ছে যে এটা বাজাজ স্টাইল যদি দেখা যায়, এটা মেনলি পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার একটা মেন প্লেয়ার, মানে বেশিরভাগ রেভিনিউ পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা থেকে আসে, আর বেশিরভাগ স্টোর পশ্চিমবঙ্গ আর উড়িষ্যাতেই রয়েছে। এবার যদি দেখি ম্যানেজমেন্টের Q1 FI26 এর গাইডেন্স, FI26 এর যে ফুল ইয়ার গাইডেন্স যেটা দিয়েছে, 25% রেভিনিউ গ্রোথ, মানে কনজারভেটিভলি 25% রেভিনিউ গ্রোথ, 7 to 8% SSG টার্গেট ফুল ইয়ার, আর 7 to 8% প্রি ইন্ডেক্স EBITDA মার্জিন টার্গেট। আর যে স্টোর গ্রোথ দেখা যায়
40-50% স্টোর গ্রোথ, 40-50 স্টোর গ্রোথ। মানে যদি আজকে যদি এবারে 18টা করেছে, মানে ধরো যদি আমি ধরো যদি Q1 FY20 যদি FY20 ভাবে 100টা থাকে, সেটা হয়ে যাবে 140টা, 40-50 স্টোর গ্রোথ, মানে স্টোর ওপেন করার গাইডেন্স দিয়েছে FY26-এ। এবার যদি দেখা যায় যে এবার কনকলে আসে, যে এই গাইডেন্সগুলো কনকলে মেনলি দিয়েছে, পুরো কমেন্টটি দিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট কনকলে গাইডেন্স। এবার যদি Q1-এ আসি, মানে কনকলের কোশ্চেন অ্যান্ড আনসারে আসি, ম্যানেজমেন্ট বারবার এটা বলছে যে পরবর্তী এতে মানে Q2 থেকে আমাদের যে দুর্গাপুজো Q3 থেকে Q2-তে শিফট হয়ে গেছে, তাহলে Q2-এর যে দুর্গাপুজোর যে ডিমান্ডটা সেটা Q2-তেই দেখতে পাবে। মানে Q2-তে সেলস গ্রোথ বাড়বে। Q2-তে যেটা আগের বছর Q2-তে সেলস গ্রোথ অতটা বাড়েনি, কিন্তু এবছর Q2-তে সেলস গ্রোথটা ভালো হবে, আর মানে Q2-তে একটা সিজনাল বিজনেস, যদি মানে অ্যাপারেলস বিজনেসটা একটা সিজনাল বিজনেস, আর এটা একটা ভ্যালু ইন্ডাস্ট্রিতে ক্যাটার করে, এটা সিজনালি আরও বেশি এফেক্ট করে। এবার যদি দুর্গাপুজো যদি Q2-এ শিফট হয়ে যায়, তাহলে দুর্গাপুজোর যে ডিমান্ডটা সেটা Q2-তে আসবে। এবং তার জন্য ম্যানেজমেন্ট কী বলছে, আমাদের হয়তো Q2 আর Q3 মিলিয়ে, কারণ ফেস্টিভ্যাল ওয়েডিংস যেগুলো রয়েছে, যে বিয়ে বাড়ির, এটা Q3 থেকে স্টার্ট হয়ে যাবে, Q2-এর লাস্টের পর থেকে বিয়ে বাড়ির ডিমান্ডটা। এবার যদি Q2 আর Q3-তে এবিটা মার্জিন, ম্যানেজমেন্ট বলছে যে Q2 Q3 মিলিয়ে এবিটা মার্জিন একটুখানি বাড়বে, সামথিং বাড়বে, যার জন্য আর এই কোয়ার্টারতে এবিটা মার্জিন বেড়েছে। এবার তাহলে এবিটা মার্জিন বেড়েছে, এবিটা মার্জিন গজ মার্জিন বাড়বে 50 বেসিস পয়েন্ট। ম্যানেজমেন্ট বলছে এবার 26-এর গজ মার্জিন গাইডেন্স 50 বেসিস পয়েন্ট বাড়বে গজ মার্জিন। তাহলে সেই 50 বেসিস পয়েন্ট যে গজ মার্জিন বাড়বে FY26-এ, সেটা আসবে কোথা থেকে? Q3-তে সামথিং গজ মার্জিন বাড়বে, কারণ গজ মার্জিন থেকে সেলসটা বেশি বাড়বে যদিও বা, আর Q1-এ গজ মার্জিন একটু বেড়েছে। এবার তাহলে আসল খেলা হবে কি, সে যেটা বাড়বে Q3-তে, Q4-এ গিয়ে, যেটা Q4 অতটা ভালো সিজন নয় রিটেলের ক্ষেত্রে, এন্ড অফ সিজন সেলস চারদিকে, আর একটা সবাই যখন সেল দেয় তখন অটোমেটিক গজ মার্জিন কমে যায়, কারণ একেও সেল দিতে হবে, সবাই যখন সেলস দেবে এন্ড অফ সিজন সেল, তখন একেও সেল করলে অটোমেটিক গজ মার্জিন কমে যায়। তাহলে মেনলি Q2 আর Q3 অ্যান্ড Q1 মিলে যে গজ মার্জিন বাড়বে, টোটাল FY26-এর গজ মার্জিন যে বাড়বে সেটা হচ্ছে 50 বেসিস পয়েন্ট। আর মানে Q2 আর Q2 মিলে গজ মার্জিন বাড়বে, অথবা সামথিং স্টেবল গজ মার্জিন কমবে না, মানে ম্যানেজমেন্ট বা আমাদের যে ভলিউম বাড়বে Q2 তাতে আমাদের গজ মার্জিন এফেক্ট হবে না, মানে গজ মার্জিন স্টেবল নয় বাড়বে, এরকম একটা গাইডেন্স আছে। আর ইনভেন্টরি, ওটা নিয়ে ইনভেন্টরি নিয়ে একটা কথা হচ্ছিলো, তবে আমি ইনভেন্টরির দিকে অতটা নজর দেব না। আসল খেলা হচ্ছে গ্রোথ, কে কত গ্রোথ আনতে পারলো, আর ওয়ার্কিং ক্যাপিটাল অটোমেটিক সিক হয়ে যাবে যদি কেউ ঠিক প্রোডাক্টিভিটির মাধ্যমে যদি সেলস গ্রোথ আনতে পারে, যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়, অটোমেটিক সেলস গ্রোথ হয়ে যাবে। অত ইনভেন্টরি বা আমি ওয়ার্কিং ক্যাপিটালের দিকে অতটা নজর দিচ্ছি না। হ্যাঁ, পরের বছরে মানে যদি FY26-এর টোটাল কেপেক্স দেখি 92 to 100 কারোর কেপেক্স হবে, তার মধ্যে অর্ধেক হবে মানে কিছুটা, মানে বেশিরভাগটাই স্টোর ওপেনিংয়ের জন্য কেপেক্স, মানে পার স্টোর 2.5 কারোর একটা কেপেক্স আছে পার স্টোর, আর 40-50 স্টোর ওপেনিং হবে। আর তার সঙ্গে আছে ওয়ার হাউস কেপেক্স, তারপর টেকনোলজি আর আদার্স যে ম্যান পাওয়ার যে কস্ট আছে সেটাও কেপেক্সের মধ্যেই পড়ছে। আর যে রেন্টাল বিষয়টা দেখলো, ম্যানেজমেন্ট একটা কথা বললো যে রেন্টালটা বাড়ছে ঠিকই, কারণ যদি আমরা দেখি, যেটা রেন্টালটা আমরা যদি দেখি, এখানে রেন্টালটা লেখা ছিল, হ্যাঁ, যদি এই কোয়ার্টার যে রেন্টাল দেখি, মানে এই কোয়ার্টার যে রেন্টাল হচ্ছে 56 রুপিস পার স্কোয়ার ফুট পার মান্থ রেন্টাল, যেটা আগের বছরেই ছিল, আগের বছরে সেই রেন্টালটা ছিল 53 রুপিস। রেন্টালটা এর বাড়ছে, যদি রেন্টালটা বাড়ে অটোমেটিক, তাহলে যদি সেলস মানে পার স্কোয়ার ফুট যদি সেলস না বাড়ে, পার স্কোয়ার ফুট যদি কস্ট বেড়ে যায়, অটোমেটিক পার স্কোয়ার ফুট মার্জিনটা কমে যাবে। তবে হ্যাঁ, এর পার স্কোয়ার ফুট যে এটা বললো যে কস্টটা পার মান্থ যে কস্টটা, এটা 182 to 183 রুপিস আছে, সেটা এই কোয়ার্টারে, সেটা বললো ফুল ইয়ার স্টেবলি থাকবে 182 to 185-এর মধ্যে রেঞ্জ বাউন্ড হবে, বাড়বে না। কিন্তু রেন্টাল কস্ট পার ইয়ার বাড়ছে। আর যে পুরানো যে রেন্টাল যে প্রপার্টিগুলো আছে, সেটা প্রতি 3 বছর ছাড়া 12 to 15% হারে রেন্টাল প্রপার্টির রেট বাড়ে, মানে রেন্টাল রেটটা বাড়ে। আর যদি দেখা যায় অ্যাভারেজ যে সেলস পার স্কোয়ার, অ্যাভারেজ সেলস পার স্কোয়ার ফুট ম্যানেজমেন্টে এখন রয়েছে 663 রুপিস।
আর সেটা মানে ইয়ারলি কত হবে 6/72, 7,900 না 8,000 সামথিং এরকম হবে যদি ইয়ারলি। তো যদি সেলস পার স্কোয়ার ফুট যদি 663 রুপিস পার মান্থ হয়, আর সেটা ইয়ারলি আসছে হয়তো 7,800-900 থেকে আরও 8,000 কোলে, সেটা ম্যানেজমেন্ট 2 বছরের টার্গেট আছে 10,000-এ নিয়ে যাওয়া, বা মানে 10,000 নিয়ে যাওয়া, যে 10,000-এ নিয়ে যাওয়া মানে কনসোল যে সেলস পার স্কোয়ার ফিট আছে সেটা ইয়ারলি এখন 8,000 থেকে আছে 8,000 কাছাকাছি আছে, সেটা 10,000 নিয়ে যাওয়া 2 বছরের টার্গেট। আর হ্যাঁ এরকম কোনো কথাই, তবে হ্যাঁ গাইডেন্স তবে হ্যাঁ ম্যানেজমেন্ট যে টিয়ার 1-এ একটু কেপেক্স টোটাল যে 32 স্টোর আছে, 232 স্টোর আছে, তার মধ্যে 51 স্টোর টিয়ার 1-এ আছে, টিয়ার 1-এ। এবং টিয়ার 1-এ যে স্টোরটা রয়েছে সেই স্টোরগুলোর মানে সেলস পার স্কোয়ার ফুট সেটা হয়তো বেশি, কিন্তু এবিটা মার্জিন কম, কারণ অপারেশনাল কস্টগুলো সেই টিয়ার 1 বা মেট্রো সিটির যে অপারেশনাল কস্ট হয় সেটা আদার্স টিয়ার 2 বা টিয়ার 4 সিটির থেকে বেশি হয়, যার জন্য ওখানে অপারেশনাল কস্ট বেশি হয়, তাই মার্জিন কম হয় টিয়ার 1 বা মেট্রো সিটির যে স্টোরগুলো হয়। আরও একটা হ্যাঁ ওয়ারহাউস এক্সপানশন, যে ওয়ারহাউস যে ম্যানেজমেন্ট বলছে একটা আমাদের হাই গ্রোথ এবং এক্সপানশনের ক্ষেত্রে আমাদের ওয়ারহাউসটাও লাগবে। এখন ম্যানেজমেন্টের কাছে অলমোস্ট 86,000 স্কোয়ার ফুট একটা ওয়ারহাউস আছে এই Q1-এ, এবং সেটা এক্সপ্যান্ড করে হয়ে যাবে 1,86,000, মানে অলমোস্ট এক্সট্রা 1 লাখ স্কোয়ার ফুটের একটা ওয়ারহাউস অ্যাড হবে, মানে ওয়ারহাউস এক্সপানশন হবে। মানে মোটামুটি দেখা যায় যে ম্যানেজমেন্ট বারবার বলছে যে আমরা এখন এক্সপানশন মোডে আছি। এক্সপানশন মোডে কি মানে এবিটা মার্জিন গাইডেন্স সেম আছে, মানে মোটামুটি 7 to 8% এবিটা মার্জিন, 7 to 8% SSG, আর পিএসএফও বাড়বে বলছে, এসপিএসএফ মানে সেলস পার স্কোয়ার ফুট পার মান্থ সেটাও বাড়বে বলছে পরবর্তী 2 বছরে, যেটা এই বছর মানে কারেন্ট ইয়ারের যেটা রয়েছে মানে ইয়ারলি পিএসএফ যেটা 8,000-এর কোলে, সেটা পরবর্তীকালে 2 বছরে পরবর্তী 2 বছরে সেটা 10,000 হবে। আর সেরকম কোনো এগ্রেসিভনেস আমি দেখলাম না। তবে হ্যাঁ আরেকটা ভালো কথা ম্যানেজমেন্ট বারবার বলছে যে আমাদের যে 25% যে গাইডেন্সটা রয়েছে সেই গাইডেন্সটা আগের দুর্গাপুজোর যে সিজনটা আমাদের Q1-এ হবে, দুর্গাপুজোর যে এফেক্টটা যে হিউজ ডিমান্ডটা যেটা Q1-এ হবে, মানে অলমোস্ট H1 কাটার পরে আমরা গাইডেন্সটা আবার রিভাইজও করতে পারি যদি আমরা সেই অনুযায়ী ডিমান্ড দেখি। কারণ ডিমান্ড যদি দেখে যে ম্যানেজমেন্ট 25% গ্রোথের থেকে বেশি করবে, সেটা H1 কলে মানে Q2-র পর থেকে আমরা জানতে পারবো যে গাইডেন্সটা 25% হলেও না বাড়বে। মানে সেরকম যদি দুর্গাপুজোর ডিমান্ডটা বেশি হয় তাহলে অটোমেটিক গাইডেন্সটা বেড়ে যাবে। সেরকম কোনো কথা নেই, ম্যানেজমেন্ট কনজারভেটিভই গাইডেন্স দিচ্ছে 25%, তবে 35 to 50, কিন্তু আদার্স যদি প্লেয়ার দেখি ভিটুর মতো প্লেয়ার সে 100-এর আগে প্রথম 90 to 100 স্টোর গাইডেন্স ছিল, সেটা বেড়ে 120 to 130 স্টোর গাইডেন্স হয়ে গেল। আর তার গোড গাইডেন্স অলমোস্ট ডবল, 25 তার 50। যাও এদের দুজনের মধ্যে একটা কম্পারিজন ভিডিও আমি করব যে কে বেটার। তবে হ্যাঁ একটা ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, কারণ যে হারে মানে সমস্ত মানে অলমোস্ট সমস্ত টার্ম থেকে যদি অ্যাভারেজ সেলিং প্রাইস দেখি, অ্যাভারেজ সেলস পার স্কোয়ার ফুট দেখি, তারপরে অ্যাভারেজ টিকিট ভ্যালু দেখি, সব দিক থেকে ভিডিওর থেকে মানে অ্যাভারেজ টিকিট হ্যাঁ শুধুমাত্র অ্যাভারেজ বিলিং ভ্যালুতেই একটু ভিডিওর থেকে বেশি আছে। তবে হ্যাঁ কিন্তু আদার্স দিক থেকে সব দিক থেকে ভিডিওর কাছ থেকে নিচে, কারণ ভিডিও এই ইন্ডাস্ট্রি সবচেয়ে বেটার প্লেয়ার, আর ভিডিওর গাইডেন্সও এর থেকে এগ্রেসিভ, আর ভিডিও আরও এগ্রেসিভ প্লেয়ার এর থেকে, আর ভিডিও এর থেকে ভালো আরও পারফর্ম মানে বিজনেসের দিক থেকে আরও ভিডিও এর থেকে ভালো স্পিডে এগোচ্ছে। দেখা যাক কী হয়। এই পর্যন্ত, ওকে বাই।